পুরোটা বলতেই দিচ্ছ না। এবার আফিয়া অতি আগ্রহ নিয়ে বলল, ঠিক আছে, আর কথা বলবো না আমি, বলো তুমি। কোথায় জানি ছিলাম ঝগড়ায়। তো সেদিন ওই মেয়েটার সাথে ঝগড়া করতে করতে হঠাৎই ফোন বেজে উঠলো আমার। আর ফোনটা করেছিল যাকে দেখতে যাচ্ছি তার বাবা। তো তার ফোনটা আসতেই আমার মনে পড়ে গেল আমি কোথায় যেতে বাড়ি থেকে বের হয়েছিলাম। তারপর আর কথা না বাড়িয়ে চলে আসলাম বাবার বলা সেই মেয়েটাকে দেখতে। সেখানে গিয়ে আরো অবাক আমি, যে মেয়েটার সাথে কয়েক মুহূর্ত আগে ঝগড়া করে আসলাম তার বড় বোনকেই দেখতে এসেছিলাম আমি। অবশ্য দেখা করাটা তো জাস্ট শো ছিল, বিয়ের কথাবার্তা তো আগেই হয়ে গেছে। আমি সেদিন আদিবার সাথে কোনো রকম কথা বলিনি, শুধু ওকে দেখেই চলে এসেছিলাম। তার উপর তার বোন আফিয়া, ওটা তো একটা শয়তান মেয়ে ছিল। নানাভাবে আমায় জ্বালাতো, কখনো জুসের ভেতর লবণ দিয়ে, তো কখনো খাবারের ভিতর বেশি ঝাল দিয়ে। মেয়েটার এমন কাণ্ড একদমই সহ্য হতো না আমার। এক কথায় বলতে গেলে একদম অসহ্যকর ছিল সে। আয়াফের কথার মাঝখানে আবারও আফিয়া কাঁদো কাঁদো কণ্ঠে বলে উঠল, তুমি এমন ভাবে বলতে পারলে আয়াফ? তুমি আবারও কথার মাঝখানে কথা বলছো। আফিয়া তার ঠোঁট কামড় দিয়ে বলল, সরি, আর বলবো না। আয়াফ এবারও কিছু বলল না আফিয়াকে। আবারও সে বলে উঠল, তারপরেরটা তো তুমি সবই জানো, কিভাবে আমি আদিবাকে বিয়ের আসর থেকে পালিয়ে যেতে সাহায্য করেছিলাম। আদিবা বাড়ি থেকে বের হতেও আমি সাহায্য করেছিলাম। তোমার মনে আছে বিয়ের দিন আমি একটু লেট করে এসেছিলাম আর আমার কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছিল। আমি তখন আদিবাকে তোমাদের বাড়ি থেকে বের করেই ওখানে গিয়েছিলাম, কিন্তু ভাগ্যের কি জোর দেখো, এত কিছু করেও বিয়ে আটকাতে পারলাম না। সেই যাকে সহ্য করতে পারতাম না তার সাথেই জোর করে বিয়ে দিয়ে দিল বাবা। সেদিন বাবার উপর খুব রাগ হয়েছিল আমার, খুব অভিমান জমেছিল, কিন্তু আজ মনে হচ্ছে সেদিন বাবার কাজটাই সঠিক ছিল। ওই কথা আছে না, আল্লাহ যা করে ভালোর জন্যই। আমারও সেদিন ভালো করেছিল খোদা, যাকে আড়ালে ভালোবাসতাম তার সাথে বিয়ে হয়ে গেল। আয়াফের কথার মাঝখানে আফিয়া উত্তেজিত হয়ে বলল, তার মানে? তুমি আবারও কথার মাঝখানে কথা বলছো। আফিয়া কিছুটা ঘাবড়ে গিয়ে বলল, সরি সরি। আফিয়ার কথা শুনে এতক্ষণ শান্ত থাকলেও এখন আর থাকতে পারলো না আয়াফ। রেগে গিয়ে চেঁচিয়ে বলল সে, একদম সরি বলবা না, এই সরি সরি পুরো জীবনটা খেয়ে দিল আমার। আসলে কি বলো তো, তোমরা মেয়েরা সবসময় এক লাইন বেশি বুঝো। আরে একটা কথা শুনেছো তো, সেটা জিজ্ঞেস করবে না তো তার আগেই এটা ওটা ভেবে এত কিছু বলে দিলে। হ্যাঁ, তুমি জানো কি কি লিখেছিলে, মেসেজ দিয়েছিলে আমায়? আমি আপনাকে মুক্তি দিয়ে দিব আয়াফ। আজকে আপুর সাথে দেখা হয়েছিল শপিং মলে, আমাকে সব বলেছে। কেন? আপনি আপুকে পালিয়ে যেতে সাহায্য করেছিলেন। আমি চাই না কারো জীবনে বোঝা হয়ে থাকতে, আর আমি এটাও চাই না তুমি আমার সাথে থেকে নিজেকে কষ্ট দাও। আমি চাই তুমি তোমার ভালোবাসার মানুষের সাথে সুখে থাকো। তাই ডিভোর্স পেপার পাঠিয়ে দিও, আমি সাইন করে দিব। তুমি নোভা আপির সাথে ভালো থেকো। তোমার ওই লাস্ট কথাটার অর্থ বুঝতে পারলাম না আমি। তুমি কি করে বুঝলে আমি নোভাকে ভালোবাসি? আফি একটু ঘাবড়ে গিয়ে কাঁপা কাঁপা গলায় বলল, হ্যাঁ আসলে আমি। একদম তোতলাবে না, সহজভাবে বলো। আপনি তো সেদিন রাতে বলেছিলেন নোভা আপি চলে যাওয়ায় আপনি তাকে মিস করতেন। তার ছোট ছোট আবদারের কথাগুলো নাকি আপনার খুব মনে পড়তো। তাই তো। তাই তুমি ভেবে নিলে আমি নোভাকে ভালোবাসি? আরে কাউকে মিস করার মানেই তাকে ভালোবাসা নয়। তোমাকে কি করে বোঝাই আমি? আর কথা পেঁচাতে ভালো লাগছে না, সোজাভাবে বলছি আমি। আমি শুধু তোমায় ভালোবাসি। নেশালো সে, আর সে মেয়েটাই যে তুমি আফিয়া। আনএক্সপেক্টেড হলেও এটাই সত্যি, আমার প্রথম আর শেষ ভালোবাসা তুমি আছো। তুমি ছিলে আর তুমি থাকবে, বুঝতে পেরেছো? সেদিন রাতে যখন তোমায় লাল রঙের ড্রেস পরানোর জন্য উতলা হয়ে পড়েছিলাম আমি, সেদিনই জেনে গিয়েছিলাম আমি যাকে এত ভালোবাসি সেই তুমি। ভেবেছিলাম তোমায় সবটা বলবো, কিন্তু সময় করে বলতে পারিনি, তাই তোমায় বলেছিলাম সেদিন আমি না আসা পর্যন্ত তুমি ঘুমাবে না। কিন্তু তুমি কি করলে? আমার ঘুমটাই কেড়ে নিলে। এত বেশি বুঝলে কেন তুমি? তুমি জানো তোমার বেশি বোঝার জন্য দুরাত ঘুম হয়নি আমার। সেদিন রাতে ইচ্ছে করছিল তোমার মাথার সব চুল ছিঁড়ে ফেলি, কিন্তু আমার অভিমান হয় তোমার উপর, তাই ইচ্ছে করে ফোন করিনি তোমায়। আর তুমি কি ভাবলে আমি অন্য মেয়েকে নিয়ে সুখে আছি? আরে তোমার জন্য এত কিছু করলাম, আর তুমি কি না এইভাবে বেশি বুঝে ছেড়ে চলে আসলে আমায়? এইরকম আরো বকবক করতে লাগলো আয়াব। দুদিনের যত জমালো রাগ ছিল সব এই মুহূর্তে আয়াফ ঝাড়ছে আফিয়ার উপর। আর এদিকে আফিয়া নিজের বোকামির জন্য নিজেই এখন লজ্জিত। হুট করে আফিয়া আয়াফকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে। তারপর কাঁদতে কাঁদতে বলে উঠল সে, আমি সত্যি সরি। আমি সত্যি বুঝতে পারিনি এরকম কিছু হতে পারে। আমি তো ভেবেছিলাম তুমি অন্য কাউকে ভালোবাসো। আমার সত্যি ভুল হয়ে গেছে। তোমাকে কিছু জিজ্ঞেস না করেই উল্টোপাল্টা ভাবা আর উল্টোপাল্টা ডিসিশন নেয়া। আমি এই দুদিনে সত্যি বুঝে গেছি তুমি ছাড়া আমি বড্ড অসহায়। এই কয়েকদিনে যে আমি তোমাকে এত এত ভালোবেসে ফেলেছি। আই এম সো সরি জামাই। আচমকে এমনটা হওয়াতে আয়াফ পুরো ভুরকে গেল। পরক্ষণে নিজেকে সামলে নিল সে। সে জানতো আফিয়া এমন কিছুই বলবে। তাই আফিয়া যখন বাড়ি থেকে বের হলো, ওর পেছন পেছন সেও চলে এসেছে।
কারণ আফিয়া যখন বাড়ি থেকে বের হয় তখন আয়াফ ওদের বাসার নিচেই ছিল নিজের গাড়ির ভেতর। অন্যদিকে আফিয়া কেঁদে কেঁদে আয়াফের শার্ট ভিজে ফেলেছে। আয়াফ আফিয়াকে ছাড়িয়ে বলল, ঠিক আছে, আর কাঁদতে হবে না। কাঁদলে তোমার একদম পেঁচার মতো লাগে। কি আমাকে প্যাঁচার মতো লাগবে? থাকবো না আমি তোমার সাথে। বলেই যেই না উঠতে যাবে আফিয়া, সাথে সাথে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলল, আমায় ছেড়ে কোথায় যাবে মায়াবতী? হাসলো আফিয়া। হুট করেই আয়াফ আফিয়াকে ছেড়ে দেয়। এতে বেশ অবাক হয় আফিয়া। জিজ্ঞাসু সূচকভাবে তাকালো আফিয়া আয়াফের দিকে। আয়াফ আফিয়ার তাকানোর অর্থ বুঝতে পেরে তার পকেটে হাত রাখলো। তারপর পকেট থেকে বের করলো সেই ঝুমকো জোড়া, যার জন্য আয়াফ আফিয়াকে খুঁজে পেয়েছে। আয়াফ আফিয়ার দিকে ঝুমকো দুটো বাড়িয়ে দিয়ে বলল, এই ঝুমকোর জন্য আজ তোমায় আমি খুঁজে পেলাম মায়াবতী। তাই এই ঝুমকা ছাড়া আমাদের ভালোবাসার মুহূর্তটা পুরোপুরি সম্পন্ন হয় কি করে বলো? তারপর আয়াফ আলতোভাবে ঝুমকো জোড়ায় চুমু এঁকে দিয়ে পরিয়ে দিল আফিয়ার কানে। আফিয়া বলে উঠল, ঝুমকো কোথায় পেয়েছিলে? তুমি তো তা বললে না। বলবো তো, অপেক্ষা করো। অপেক্ষার ফল যে খুব মিষ্টি হয়। তার আগে আমায় এটা বলো, সেদিন তুমি দৌড়াচ্ছিলে কেন? আফিয়া ভাবলো সেদিনের কথা, ভাবতেই হেসে দিল সে। তারপর বলে উঠল আফিয়া, সেদিন ছিল আমার জন্মদিন। আমাকে ভার্সিটিতে অনুষ্ঠান আছে বলে আমার বন্ধুগুলো অনেক সেজেগুজে যেতে বলেছিল। আমিও তেমন কিছু না ভেবে জমিয়ে সেজেছিলাম। অবশ্য নিজে সেজেছি বলে ভুল হবে, আপু সাজিয়ে দিয়েছিল। পরে ভার্সিটিতে গিয়ে জানলাম আমার জন্মদিন উপলক্ষে এমনটা করেছে। সবই ঠিক ছিল, কিন্তু ওরা চাইছিল ভরা ভার্সিটির সামনে আমার এত সুন্দর মেকআপে আটা ময়দার ডিম দিয়ে ভূত বানিয়ে দিবে। আমি তো সব শুনে মুখে ওড়না বেঁধে নিলাম, যাতে মুখে এগুলো না লাগে। তারপর আর কি, তুমুল বেগে দৌড়াতে ছিলাম ওদের কাছ থেকে, আর ওরাও আসছিল পেছন পেছন। ও, এইবার মনে পড়েছে, মাঝ রাস্তায় একটা ছেলের সাথে ধাক্কা লাগে আমার, তবে মুখটা ঠিক দেখিনি তার। ওহ, তার মানে ওইটাই তুমি ছিলে? আয়াফ মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। সব শুনে হাসতে হাসতে শেষ। আয়াফের হাসি দেখে আফিয়া বলল, তুমি হাসছো? আর আমার অবস্থা কি হয়েছিল জানো? দৌড়াতে দৌড়াতে পুরো পা ব্যথা হয়ে গিয়েছিল। দুদিন তো বাসা থেকেই বের হয়নি, কারণ ওরা দেখলে ওগুলো মারতো মুখে। তবে দিনগুলো সুন্দর ছিল। এখন তুমি বলো, ঝুমকো কোথায় পেলে? তুমি এখনো বুঝতে পারছো না? মাথায় না সূচক নাড়ায় আফিয়া। আয়াফ আফিয়ার দু গাল চেপে ধরে বলে, ওরে আমার পাগলি বউ, তোমার সাথে যখন ধাক্কা লেগেছিল তখনই তোমার কান থেকে পড়ে যায় ঝুমকাটা, আর তখনই পাই আমি। ও। তাহলে এখন চুমু দাও গালে, না হলে বাড়ি নিয়ে যাব না। আফিয়া হেসে বলল, তোমাকে নিয়ে যেতে হবে না, আমি একাই যেতে পারি। আয়াফ একটু অভিমানী সুরে বলল, তার মানে আমি তোমায় যেটা করতে বলেছি সেটা তুমি করবে না? তুমি কি পাগল হলে নাকি? দেখো সন্ধ্যা হয়ে গেছে, বাচ্চারাও সবাই চলে গেছে। তাই বলছি বাড়ি চলো, পরে দিবনি। পরে কাজ হবে না, এখন চাই মানে এখনই চাই। তুমি বাচ্চাদের মতো জেদ করছো কেন? শেষমেশ আফিয়া কোনো উপায় না পেয়ে শুকনো করে আয়াফের গালে চুমু দিয়ে দিল। আয়াফ খুশি হয়ে আফিয়াকে কোলে তুলে নিয়ে বলল, এখন তাহলে যাওয়া যাক মেরি জান। হাসলো আফিয়া। তারপর সেও খুশি হয়ে আয়াফের গলা জড়িয়ে ধরে বলল, চলো মেরি করলার জুস না থুক্কু কমলার জুস। হাসলো আয়াফ। তারপর কিছু বলল না ও। এই খুশির মুহূর্তটা নষ্ট করতে চায় না সে, কারণ নামটা তেতো হলেও নাম দেয়া মানুষটি যে খুবই মিষ্টি। আয়াফ আফিয়াকে কোলে করে নিয়েই গাড়িতে বসিয়ে দেয়। তারপর নিজেও গিয়ে বসে পড়ে গাড়িতে। তারপর মুক্ত আকাশের নিচে বসে গাড়ি চালাতে শুরু করে আয়াফ। এই মুহূর্তে আয়াফের কাছে সবচেয়ে আনন্দের মুহূর্ত, যেখানে সকল অভিমান ভুলে নতুন করে জীবন শুরু করার আনন্দ মিশে আছে হৃদয়ে। আয়াফ আফিয়াকে নির্দ্বিধায় তার বুকে জড়িয়ে ধরে ড্রাইভ করছে, আর আফিয়াও চুপটি করে আছে একদম, কারণ এই মুহূর্তে সেও আছে খুব খুশি। দুদিন নির্ঘুমে কাটিয়েছে সে, তাই আয়াফের বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়ে সে। বেশ কিছুক্ষণ পর আয়াফদের গাড়ি এসে থামলো আয়াফদের বাড়ির সামনে। আফিয়া তখনও গভীর ঘুমে মগ্ন ছিল। আয়াফ কিছুক্ষণ আফিয়ার মুখের দিকে তাকিয়ে থেকে ওকে ডাকলো। আচমকা ডাক পড়তে আফিয়া পুরো লাফ মেরে উঠে বসলো। আফিয়া উঠতেই আয়াফ বলে উঠলো, ঘুম হয়ে গেলে এখন তাহলে যাওয়া যাক। তারপর আফিয়া আর আয়াফ দুজন একসাথে চললো বাড়ির ভিতর। আফিয়ার একটু ভয় ভয় করছে, না জানি শাশুড়ি মা কি বলে তাকে ডাকে। বাড়িতে ঢুকতে অবাক দুজন, কারণ বাড়িতে কিছু গেস্ট এসেছে। আয়াফের আম্মু আফিয়াকে দেখে ওদের দিকে এগিয়ে এসে বলল আয়াফকে, তোদের এখন আসার সময় হলো? এতক্ষণ কি করছিলি? আর বলো না আম্মু, তোমার যে বৌমা রাগ ভাঙতেই এত সময় লেগে গেল। আয়াফের কথা শুনে আয়াফের আম্মু রেহেনা বেগম এগিয়ে এলেন আফিয়ার কাছে। আফিয়া চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে রয়েছে। সে নিজেও জানে না এই মুহূর্তে সে কি বলবে। শাড়ির আঁচল আঙুলের সাথে প্যাঁচাচ্ছে সে। রেহানা বেগম আফিয়ার সামনে দাঁড়িয়ে বলল, এত রাগ কেন তোর? মানছি আয়াব মাঝে মাঝে তোর সাথে ঝগড়া করে, এর মানে এই নয় যে রাগ করে বাড়ি ছেড়ে চলে যেতে হবে। আফিয়া রেহানা বেগমকে জড়িয়ে ধরে বলল, সরি আম্মু, ভুল হয়ে গেছে, আর এমন ভুল হবে না কোনোদিন। আমি আর কোনোদিন বেশি বুঝবো না।
হাসলো রেহানা বেগম। তারপর বললেন উনি, ঠিক আছে, এইবারের মতো মাফ করে দিলাম। ফের যদি এমন করিস তো তোর একদিন কি আমার একদিন। এখন যা ফ্রেশ হয়ে নিজেও তৈরি হয়, আরিশাকে তৈরি করে নিয়ে আয়। আফিয়া বেশ অবাক হয়ে বলল, কেন আম্মু? আর এত মানুষ কেন এসেছে? ওনারা আরিশাকে দেখতে এসেছে। রেহানা বেগমের কথা শুনে আয়াফ বলে উঠল, এসব কি বলছো মা? ঠিকই বলছি, হুট করেই তোর বাবা বললো ওনারা আসছে। এখন যা, আর কথা না বাড়িয়ে তাড়াতাড়ি আরিশাকে তৈরি করে নিয়ে আয়। তারপর আয়াফ গিয়ে বসে পড়লো সোফায়, আর আফিয়া চলে গেল উপরে আরিশার রুমে। মনমরা হয়ে বসে আছে আরিশা বিছানায়। চোখ বেয়ে তার পড়ছে পানি, কারণ সে বুঝে গেছে সে তার ভালোবাসার মানুষকে হারিয়ে ফেলতে চলেছে। ভাইয়ার মতো ওর জন্য বাবা ছেলে ঠিক করে এনেছে। এখন ছেলে ওর পছন্দ হোক বা না হোক, বাবা বিয়ে ঠিকই দিয়ে দিবে। কিন্তু আরিশা এই মুহূর্তে কিছু বলতে পারছে না। এমন সময় পেছন থেকে আরিশার চোখ টিপে ধরে আফিয়া। আচমকা এমনটা হওয়াতে আরিশা পুরোই ঘাবড়ে যায়। আর আফিয়া অবাক হয়ে আরিশার চোখে পানি দেখে। আফিয়া অবাক হয়ে বলল, তুমি কাঁদছো কেন ননদিনী? আফিয়ার এমন কথা শুনে আরিশা জড়িয়ে ধরে আফিয়াকে। তারপর বলে উঠল, তুমি চলে এসেছো ভাবি। তুমি জানো আমি তোমায় কত মিস করেছিলাম। সেটা না হয় বুঝলাম, আগে বলো তুমি কাঁদছো কেন? আমি এই বিয়েটা করতে চাইছি না ভাবি। আমি তো আয়ানকে ভালোবাসি। আরিশার কথা শুনে আফিয়া অবাক হয়ে বলে, কি? ভাবি, আমি আর আয়ান একে অপরকে খুব ভালোবাসি, কিন্তু মাঝখান থেকে বাবা আমার বিয়ে ঠিক করে দিয়েছে। বলে ডুকরে কেঁদে ওঠে আরিশা। এদিকে আরিশার কথা শুনে আফিয়া কি করবে বুঝতে পারছে না। মাঝখানে কাটলো অনেকগুলো দিন। আজকে আরিশার বিয়ে। পুরো বাড়ি খুব সুন্দর করে সাজানো হয়েছে। বিয়ে উপলক্ষে সারা বাড়িতে মানুষের হই হুল্লোড় পড়ে গেছে। পার্লারের লোকজনও চলে এসেছে আরিশাকে সাজাতে। আরিশাও আজকে খুব খুশি, কারণ সে তার ভালোবাসার মানুষকে বিয়ে করতে পারছে। আর এই কাজটা সম্ভব হয়েছে শুধুমাত্র আয়াফ আর আফিয়ার জন্য। সেদিন রাতে আরিশার কান্না দেখে আফিয়া ডাকে আয়াফকে। তারপর আয়াফকে সব খুলে বলে আফিয়া। আয়াফ তো বেশ অবাক হয় এসব শুনে। তারপর আয়াফ নিজে গিয়ে কথা বলে তার বাবার সাথে। ওই মানুষদের সামনে যারা দেখতে এসেছিল আরিশাকে, সব শুনে আরিশার বাবা প্রথমে একটু রেগে গেলেও পরক্ষণে আরিশাকে দেখতে আসা ছেলেটিকে বুঝিয়ে বলে তাকে, কারণ জোর করে বিয়ে দেওয়াটা একদমই ভুল। যেখানে মেয়ে নিজে চাইছে না বিয়েটা করতে, যার সারা জীবনের ভালো থাকার প্রশ্ন, সেই যদি রাজি না তাকে, তাহলে কি করে ভালো হবে তারা? পরিশেষে সবার জোড়াজুড়িতে রাজি হয়ে যায় আরিশার বাবা। আরিশা তো খুশি হয়ে জড়িয়ে ধরে তার বাবাকে। তারপর আনা হয় আয়ানকে আর ওর বাবা মাকে। আয়ানকে যেহেতু ওনারা আগেই থেকেই চেনে, তার উপর ছেলেটাও খুব ভালো, তাই খুব বেশি না ভেবে ওদের বিয়ে ঠিক করা হয়। আয়ান আরিশা দুজনেই খুশি। তারা ভাবতেই পারেনি এত ইজিলি সবটা হয়ে যাবে। আয়নার সামনে দাঁড়িয়ে আছে আফিয়া, কারণ সে তৈরি হবে। এমন সময় রুমে এসে হাজির হয় আয়াফ। আফিয়ার হাতে একটা শাড়ি আর কিছু জুয়েলারি দিয়ে বলে সে এগুলো পরে যেন চলে আসে। আফিয়াও আর কিছু না বলে খুশি মনে পরে নেয় শাড়িটা। একটা লাল রঙের জর্জেট শাড়ি পরেছে আফিয়া। চুলগুলো খুলে দিয়েছে সে। গলায় ভারী নেকলেস আর কানে একজোড়া সুন্দর ঝুমকা। চোখে কাজল, আইলাইনার সহ ভারী মেকআপ দিয়ে অসম্ভব সুন্দরভাবে সেজে এসেছে। আর অন্যদিকে আয়াফ আজকে একটা সুন্দর ব্ল্যাক রঙের পাঞ্জাবি পায়জামা পরেছে। চুলগুলো বরাবরের মতো খুব সুন্দর করে সাজানো, হাতে ঘড়ি। এই অল্প সাজে অসম্ভব সুন্দর লাগছে তাকে। আফিয়া সেজেগুজে পা বাড়ালো আরিশার রুমের দিকে। এমন সময় ঘটলো আরেক ঘটনা। হঠাৎই পা স্লিপ করে কেটে পড়ে যেতে নেয় আফিয়া। ভয়ে দু চোখ বন্ধ করে নেয় সে। হঠাৎই মনে হয় তার সে পড়েনি, কেউ তাকে ধরে আছে খুব শক্ত করে। আস্তে আস্তে চোখ খুলে তাকালো আফিয়া। চোখ খুলতেই দেখলো সে আয়াফ তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। অন্যদিকে আয়াফ চলে গেছে তার সেই ঘোর লাগানো মুহূর্তের দিকে। আফিয়ার চোখ, চুল, তার মায়াবী সাজ দেখে ফিদা হয়ে গেছে আয়াফ। আফিয়াও আয়াফের চোখে হারিয়ে গেছে অজানা অন্য কোথাও। আয়াফ আফিয়া দুজনেই দুজনের দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। এমন সময় সেখানে উপস্থিত হয় আদিবা, সায়ান। দুজনকে এইভাবে দেখে মুচকি হাসে তারা। আদিবা আয়াফের কানের কাছে গিয়ে বলে, এইভাবে তাকিয়ে থাকলে লোকে কি বলবে আয়া? সাথে সাথে আয়াফ আর আফিয়া বেরিয়ে আসে তাদের ঘোর লাগানো মুহূর্ত থেকে। আফিয়ার তো লজ্জায় পুরো লাল হয়ে গেছে। আয়াফ একদম কনফিডেন্স নিয়েই বলে, কে কি বলবে, আমার বই তো, তাই না? হাসলো সায়ান আর আদিবা। আফিয়া আদিবার সামনে গিয়ে বলল, আপু তুমি এখানে? এমন সময় ওদের পেছন থেকে আফিয়ার আব্বু বলে, ওদের আমি ডেকেছি। আয়াপ আমায় কাল সব বলেছে। আদিবা কেন বিয়ের দিন পালিয়ে গিয়েছিল। আমারই দোষ ছিল কোনো কিছু না বলেই মেয়েটার উপর বিয়ের চাপ দিয়ে দেওয়া। তার মানে তুমি আপুদের মেনে নিয়েছো? আফিয়া খুশি হয় আর তারপর তার আব্বুকে জড়িয়ে ধরে বলল, উফ আব্বু, আজকে আমি খুব খুশি। আমরা আবার আগের মতো করে সবাই একসাথে থাকবো। আজকে সবাই খুব খুশি। এরই ভেতর চারদিকে শোনা গেল জামাই এসেছে, জামাই এসেছে। আফিয়া আর আদিবা দৌড়ে চলে গেল সেখানে। খুব সুন্দরভাবে আয়ান আর আরিশার বিয়ে হয়ে গেল। কিছুক্ষণ আগে আয়ান আর আরিশাকে বিদায় জানালো সবার কাছ থেকে। রাত 9টা। বাসর ঘরে বসে আছে আরিশা, একরাশ ভয় আর ভালো লাগা নিয়ে। এমন সময় রুমের দরজা খুলে ঢুকলো আয়ান। আয়ান ঢুকতেই আরিশা সালাম দিল আয়ানকে। আয়ানও খুশি মনে আরিশার সালামের জবাব দিল।
আয়ান আরিশার পাশে বসে বলে উঠল। তুমি তাহলে শাস্তি পাওয়ার জন্য প্রস্তুত তো? আয়ানের কথা শুনে আরিশা চোখ বড় বড় করে তাকিয়ে বলল, কিসের শাস্তি? এত তাড়াতাড়ি ভুলে গেলে জানেমন? সেদিন ছাদে বসে তুমি যে হাতে কামড় দিয়েছিলে তার শাস্তি। আয়ানের কথা শুনে শুকনো ঢোক গিলল আরিশা। তারপর বলে উঠল সে, সেদিন আমি ইচ্ছে করে করেছি নাকি? তুমিই তো ঘুম থেকে উঠছিলে না, তাই তো। ওসব কিছু জানি না জানেমন, কামড় যখন দিয়েছো শাস্তি তো তখন পেতেই হবে। আরিশা ভয় ভয় বলল। কি শাস্তি? আরিশার কথা শুনে একটু একটু করে এগিয়ে যাচ্ছে আয়ান। হঠাৎ আয়ানকে এগিয়ে আসতে দেখে আরিশাও ভয় পেয়ে পেছনে যেতে লাগলো। আয়ান অনেকটাই কাছে এসেছে আরিশার, আর আরিশাও পেছনে যেতে যেতে লেগে গেছে বিছানার সাথে। আরিশা কিছু বলতে যাবে তার আগেই আয়ান আরিশার ঠোঁটে নিজের ঠোঁট বসিয়ে দিল। ঘটনাচক্রে আরিশা পুরো ভেবাচাকা খেয়ে গেল। বেশ কিছুক্ষণ পর আয়ান আরিশাকে ছেড়ে দেয়, তারপর ডুব দেয় ভালোবাসায়। আর এখান থেকে শুরু হবে আয়ান আরিশার নতুন জীবন। বিছানার উপর বসে আছে আয়াব, অপেক্ষা কখন আরিশা রুমে আসবে আর ওকে চমকে দিবে, কারণ আয়াফ আজকে ওদের রুমটাকে খুব সুন্দর করে সাজিয়েছে, একদম প্রথম দিনের বিয়ের রাতের মতো। এমন সময় দরজা খুলে হনহন করে রুমে ঢুকলো আফিয়া। আশেপাশে কোনো কিছুর দিকে না তাকিয়ে আলমারি থেকে একটা সুন্দর ব্ল্যাক রঙের শাড়ি নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়লো সে। সারাদিনের ব্যস্ততায় প্রচন্ড গরম লাগছে তার। পাক্কা 1.5 ঘন্টা শাওয়ার নিয়ে বেরিয়ে আসলো আফিয়া। টাওয়াল দিয়ে চুল মুছতে লাগলো সে। হঠাৎই চোখ যায় তাদের বিছানার দিকে। এতে অবাক হয় সে। অবাক হয়ে আফিয়া বলল, আমাদের রুমটা তো সুন্দর করে সাজানো। বিনিময়ে আয়াফ কোনো কথা না বলেই এগিয়ে যেতে লাগলো আফিয়ার দিকে। আয়াফের কাজে আফিয়া ভয় পেয়ে পেছনে যেতে লাগলো। আরে তুমি এগোচ্ছ কেন? আমি ভুল কিছু বলেছি নাকি? আয়াফ চুপ। দেখো, তুমি কিন্তু এভাবে এগোতে পারো না আমার দিকে। তাই নাকি? আরে আমি কি এমন বললাম যে তুমি এভাবে এগোচ্ছ? কি বলনি তুমি সেইটা বলো। মানে বোঝাচ্ছি তোমায়। বলে আয়াফ কোলে তুলে নেয় আফিয়াকে। আফিয়া ঘাবড়ে গিয়ে আয়াফের হাত ধরে বলল, আমাকে কোলে নিলে কেন? আজকে তোমায় খুব ভালোবাসবো মায়াবতী। আয়াফের কথা শুনে আফিয়া লজ্জায় লাল হয়ে যায়। আফিয়ার লাজুক লোক দেখে আয়াফ বলল, লজ্জা পেলে তো তোমায় দারুণ লাগে মায়াবতী। মুচকি হাসে আফিয়া। আর এখন থেকে শুরু হয় আয়াফ আফিয়ার নতুন জীবন, যেখানে আছে শুধু ভালোবাসা, ভালোবাসা, শুধুই ভালোবাসা।